ফুটবল চোখে পিটপিট করে তাকালো মায়া। দৃষ্টি পড়ল সোজা ছাদের সিলিং ফ্যানের উপর। বিরক্তিতে কপাল কুঁচকে আসল ওর। শরীরটা ভীষণ ভারী আর ফুটবল মনে হচ্ছে, কিন্তু কেন তা তখনও বুঝতে পারল না। বাহির থেকে মানুষের তীব্র গুনগুন শব্দটাও মার কানে গেল, তবে সেটা কি নিয়ে তাও ধরতে পারছে না। এক মুহূর্তের জন্য মায়া নিজের অবস্থানটা বুঝে উঠতে পারল না। সে কোথায় আছে বা এত মানুষের শব্দ কেন, বোঝার চেষ্টা করে আশেপাশে চোখ বুলাতে চাইল। কিন্তু হঠাৎ করে মাথায় তীব্র ব্যথা অনুভব করতে মৃদু চিৎকারে আহ করে উঠে বাম হাতে মাথা চেপে ধরতে চাইলে এবার হাতের ক্যানুলাতে টান পড়ায় সে পুনরায় একই চিৎকার করল। হেনা খান তৎক্ষণাৎ বাধা দিল মায়াকে নড়াচড়া করতে। মার বেডের সামনে চেয়ারে বসা অবস্থায় মার হাত ধরে আটকালো নড়াচড়া থেকে। আতঙ্ক কণ্ঠে বলল, তুই ঠিক আছিস সোনামা? নার্স দেখুন, আমার সোনামার হুঁশ ফিরেছে। মেয়েলি নার্সটি মার বেডের শিরোধারা বিছানায় দাঁড়িয়ে মার বাম হাতের নলটা ঠিক করে দিল, কারণ টান পোড়ায় রক্ত উঠছিল তাতে। মায়া নিজের পাশে অপরিচিত নার্স আর হেনা খানকে দেখে প্রথমে তাদের উপস্থিতির কারণটা বুঝতে না পারলেও ঠিক তার কয়েক সেকেন্ড ব্যবধানে সবটা মনে পড়ল ওর। নিজের বেঁচে থাকা দেখে চমকে উঠল মায়া। ওর মাথায় তো বন্দুক চেপে ধরে দাঁড়িয়ে ছিল মহিলাটি, তাহলে সেখানে মায়া মরল না কেন? বাঁচল কিভাবে? কে বাঁচাল মায়াকে? আসিফ নাকি অন্য কেউ? আতঙ্কিত মুখে ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে বসা হেনা খানের দিকে মায়া। চাপা স্বরে বলল, দাদি আমাকে কে বাঁচাল? হেনা খান মার উদ্বিগ্নতা বুঝে মাথায় আলতো হাত বুলিয়ে বলল, আসিফ, আমার গুলি লাগেনি। না, কিন্তু ওরা তো। মায়াকে শেষ করতে না দিয়ে হেনা খান জানায়, মায়াকে যে মেয়েটি গুলি করতে চেয়েছিল তার আগে আসিফ সেই মেয়েটির হাতে গুলি করায় তাদের টার্গেটে মিস হয় এবং মায়া বেঁচে যায়। যার জন্য মায়া সেই যাত্রায় বেঁচে যায় এবং ছেলে মেয়েটি নিজেদের জীবন বাঁচানোর তাগিদে মায়াকে ফেলে পূর্বে দাঁড়িয়ে থাকা গাড়ি করে পালিয়ে যায় সেখানে থেকে। মায়াকে সহ দারোয়ানকে সবাই মিলে হসপিটালের নিয়ে আসে এবং দীর্ঘ 5 ঘন্টা পর মার হুঁশ ফিরে। মায়া সবটা শুনে স্বস্তির হতে গিয়েও হতে পারল না। হুট করে আয়নের চিন্তা মাথায় আসতে আতঙ্কিত গলায় ফের প্রশ্ন করল মায়া, আয়ন ভায়া, তিনি কই? ভালো আছেন তো? আয়ন ঠিক নেই, হসপিটালের আছে, তবে আইসিইউতে। ইমার্জেন্সিতে আছে, অপারেশন চলছে। বাড়ির সবাই সেখানেই আছে, শুধু আমি তোর কাছে আছি। এখন বল, কেমন লাগছে তোর? স্বস্তিরে মায়া চোখ বুদের আসল সবকিছু ঠিকঠাক আছে শুনে আজ মায়া সবকিছু শেষ মনে করেছিল। কিন্তু ভাগ্য মায়াকে ফের ভালোবাসার মানুষের সাথে বেঁচে থাকার সুযোগ দিবে ভাবেনি সে। কিন্তু মায়া ভাগ্যবতী না হলে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কিভাবে ফিরে আসে? অবশ্যই মায়া ভাগ্যবতী, আল্লাহ সহায় ওর। আচ্ছা, আজ যদি মায়া মরে যেত তাহলে তার মিস্টার ভিলেন কি করত? মায়াকে ভুলে তো পারত, নাকি মায়াকে ভুলার জন্য আবারও বিয়ে করে নিতুর সামাজিক পুরুষদের মতন? মার মাথায় হৃদের চিন্তা আসতে চমকে উঠল। হঠাৎ মনে হলো হৃদ তো ভালো ছিল না। লাস্ট টাইম কেমন অদ্ভুত অস্বাভাবিক আচরণ করছিল। শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল। তারপর তারপর গাড়ি করে কোথায় গেল? হসপিটালের আসেনি মার খোঁজ নিতে? আতঙ্কিত মায়া ফের ঘাড় ঘুরিয়ে হেনা খানের দিকে তাকিয়ে ত্রিকড়ি প্রশ্ন করে বলল, দাদি উনি উনি কই? মার উদ্বিগ্নতা ক্ষুব্ধ হলো হেনা খান। তিনি অসন্তুষ্ট গলায় বলল, অসুস্থতায় পড়ে এত প্রশ্ন করছিস কেন তুই? তোর এত সবার খোঁজ নিতে হবে? সবাই ভালো আছে, এবার চুপচাপ শুয়ে রেস্ট কর। হেনা খানের উত্তরে মন ভরল না মার। অস্থিরতায় মন ছটফট করল উঠল। ও দেখেছিল হৃদ ভালো নেই, অসুস্থ ছিল, ভীষণ অসুস্থ। ঠিকঠাক কথা পর্যন্ত বলতে পারছি না। এমনতো অবস্থায় মায়া কি ঠিক থাকতে পারবে ওর স্বামীর খবর না নিয়ে? স্বস্তির রেস্ট তো তখনই মিলবে যখন শুনবে ওর স্বামী ভালো আছে। মায়ার হৃদের সঠিক অবস্থান জানতে ফের চাপা স্বরে আস্তে করে বলল, দাদি উনি কোথায় বলো না প্লিজ। উনি কি হসপিটালের আছে? উনাকে ডাকো না প্লিজ, আমি দেখতে চাই তাকে। প্লিজ দাদি, উনাকে ডেকে দাও না। মায়াকে বাধা না দিয়ে পাশের এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকা নার্সটি হেনা খানের উদ্দেশ্য বলল, ম্যাডাম, পেশেন্টের সাথে এত কথা বলা ঠিক হবে না। পেশেন্ট অনেক দুর্বল, এই মুহূর্তে উনার শরীরের রেস্ট প্রয়োজন। বেশি কথা বললে রক্তের চাপ বাড়বে, তখন আরও সমস্যার সম্মুখীন হতে হবে পেশেন্টকে। নার্সের কথা বুঝে মায়াকে কথা বলতে নিষেধ করল হেনা খান। কিন্তু মায়া শুনল না। হৃদের চিন্তায় আরও বিচলিত হয়ে পড়ায় হেনা খান বাধ্য হয়ে জানান হৃদ হসপিটালেরই আসেনি।
এমনকি হৃদ কোথায় আছে সেটাও কেউ জানে না। হয়তো আসিফ জানে, তবে ওনারা কেউ জিজ্ঞাসা করেনি আসিফকে হৃদের কথা। তারা সবাই আয়ন আর মায়াকে নিয়ে ছিল বিদায়, হৃদের খবর জানে না কেউ। হৃদ মার খবর নেইনি ভেবে হুট করে যেন দলা পাকিয়ে আসা কষ্টগুলো মার গলা চেপে ধরল। এমনটা কখনো হয়নি, মায়া বিপদে ছিল আর হৃদ এগিয়ে আসেনি ওর সাহায্যের জন্য। তাহলে আজ কি হলো? হুট করেই মার ফের মনে হলো হৃদ তো সুস্থ ছিল না, বরং ভীষণ রকমের অসুস্থ ছিল, যার জন্য হয়তো হৃদ মার অবধি পৌঁছাতে পারেনি। মায়া ছটফট করলো হৃদের চিন্তায় চিন্তায়। মনের ভিতর কেমন একটা গুমট অস্থিরতা কাজ করলো, অজানা বিপদের ভয়। মনে হলো সবকিছু ঠিক থেকেও যেন কিছুই ঠিক নেই। নিশ্চয়ই মার মিস্টার ভিলেন কোনো বিপদে আছে। তাই মার এই মুহূর্তে তার কাছে থাকা জরুরি। মন ব্যাকুলে ছটফট করে মায়া জেদ করল, সে হসপিটালের থাকবে না, বাসায় চলে যাবে, তাও এক্ষুনি। মার কথায় হেনা খান বিচলিত ভঙ্গিতে মায়াকে বেশ করে বোঝাতে চাইল এই মুহূর্তে মার হসপিটাল থেকে যাওয়াটা ঠিক হবে না। মায়া অসুস্থ, ফুটবল, তাই মার শরীর জন্য অন্তত 2 দিন হসপিটালের থাকাটা জরুরি। কিন্তু মায়া কারো কথা শুনল। উত্তেজিত অস্থির হয়ে উঠল হৃদের জন্য। সে বাসায় চলে যাবে, মানে যাবেই। তার মিস্টার ভিলেন হয়তো বাসায় আছে। হৃদকে অসুস্থ অবস্থায় দেখেছিল সে। তাই এই মুহূর্তে মার হসপিটালের নয়, বরং হৃদের পাশে থাকাটা জরুরি। মার ক্রমাগত পাগলামি আর উত্তেজনা দেখে হেনা খান বাধ্য হয়ে ডাকল আরাফ খান ও আরিফকে। মার অস্থিরতা দেখে দ্রুত এগিয়ে আসল আরিফ। মায়াকে বোঝাতে চাইল এই মুহূর্তে হসপিটাল না ছাড়তে। 2 দিনের মধ্যে এমনই মায়াকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিবে। এখন পাগলামি না করতে। মায়া কারো কথা শুনল না। কান্নাকাটি করে সবার মন নরম করল এবং হসপিটালের থেকে জোরপূর্বক ডক্টর থেকে মার ডিসচার্জ করে নিল। রাত তখন শেষ। 4:05 বাজে, মানে প্রায় ভোর। মায়াকে নিয়ে খান বাড়িতে আসল হেনা খান ও আরিফ। আরাফ খান আসেনি, তিনি আয়নের অপারেশনের জন্য থেকে গেছেন হসপিটাল। সবাই কান্নাকাটি করছে আয়নকে নিয়ে, এমনত অবস্থায় ওনার বাসায় আসাটা উচিত মনে হয়নি বলে আরিফে পাঠিয়েছেন মায়াদের সাথে। আরিফ মায়াকে কোলে করে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে অল্প কিছু সময়ের মধ্যে ফের চলে যায় হসপিটালের, মায়াকে নিজের খেয়াল রাখতে বলে। এই মুহূর্তে আরিফের ও সেখানে থাকাটা জরুরি মনে করল। কারণ মায়া ব্যথাগুলো তেমন গভীর নয়, শুধু মাথার আঘাতটা ছাড়া। মার কপালে মোটা করে ব্যান্ডেজ করা, গলায়, 2 হাতে এবং 2 হাঁটুতে ব্যথার জায়গায় গুলোতে মলম লাগানো। তবে ব্যান্ডেজ নেই। তখন মার দৌড়াদৌড়িতে আর মাথা থেকে অতিরিক্ত রক্ত ঝরায় মায়া শরীর বেশ ফুটবল, তবে 2 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যেত এমনটা ডক্টরদের ধারণা। কিন্তু মায়া পাগলামো করে বাসায় চলে আসায় কেউ বেশ খুশি হয়নি। হেনা খান মালাকে ডেকে মায়াকে উপরে পাঠালো হৃদের রুমে। মায়া মালার সাহায্যে কোনো রকম সিঁড়ি বেয়ে উপরে উঠে আসল হৃদের রুমে। লক খুলতে গেলে বুঝতে পারল রুমটি আগের থেকেই খোলায় আছে। লক নেই, শুধু ভিতর থেকে চাপিয়ে রেখেছে। তার মানে মার মিস্টার ভিলেন রুমেই আছে। হঠাৎ আনন্দে যেন মার মন নেচে উঠল। মালা চাপিয়ে রাখা দরজাটা খুলতে গেলে বাধা দিয়ে মায়া বলল, তুমি চলে যাও মালা আপু, আমি বাকিটা যেতে পারবো। মনের দ্বিধায় মালা বলে ওঠে, একা যাইতে পারবেন আফামনি? পারবো। মালা মাথা নাড়িয়ে চলে গেল। মায়া দরজা পাশে দেয়াল ধরে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে ধীরে দরজা টেনে খুঁড়ে খুঁড়ে ভিতর প্রবেশ করতেই দেখল রুমটি বেশ অন্ধকার। রুমের ডিম লাইটটাও অফ করা। তবে বারান্দার কাচের দেয়াল ধরে লাইটের তেজ রশ্মিতে রুমের ভিতরটা ঠিকঠাক দেখা যাচ্ছে। এমনকি হৃদের বিছানায় মার পাশে কেউ ঘুমিয়ে আছে সেটাও বোঝা যাচ্ছিল। হৃদ বিছানার বাম পাশে মার সাইডে কখনো ঘুমায় না। তাহলে আজ কিভাবে? মনে অন্তত ভয় আর সন্দেহবোধ নিয়ে মায়া কপাল কুঁচকে দরজা পাশে থাকা সুইচ টিপে রুমের আলো জ্বালাতেই দেখল বিছানার পাশের হৃদের জায়গাটা খালি। তবে মার পাশের জায়গাটা খালি নেই। অর্ধনগ্ন অবস্থায় একটা গোল্ড রঙা চুলের মেয়ে মার জায়গায় শুয়ে আছে, কাত হয়ে হৃদের বালিশের দিকে মুখ করে। এলোমেলো বিছানা আর ব্ল্যাঙ্কেট দেখে বোঝা যাচ্ছে রুমের ভিতরে স্বাভাবিক কিছু ছিল না, বরং সবকিছু অস্বাভাবিক ছিল। হৃদের কাপড়ের সাথে মেয়েটির কাপড়গুলো এলোপাতাড়ি ফ্লোরে ছড়িয়ে পড়তে দেখে মায়া যেন থমকে দাঁড়ালো। স্তব্ধ নিবাক হয়ে গেল। ফুটবল শরীরের খই হারিয়ে পড়তে গেলে কাপা কাপা হাতে দরজার দেয়াল ধরে গা এলিয়ে দাঁড়ালো। মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকিত মায়া। অসহ্য কষ্টে ধুকছে গলা।
নিঃশ্বাস টানতে কষ্ট হওয়ায় মায়স হা করে ঘন ঘন নিঃশ্বাস টানল নিজের মাঝে। চোখের দেখা অনেক কিছু ভুল হতে পারে ভেবে ফের এলোমেলো রুমটার দিকে তাকালো মায়া টলমল চোখে। কিন্তু মার অবিশ্বাস্য মন যেন কিছুতে বিশ্বাস করতে পারছে না মেয়েটির উপস্থিত হৃদের রুমে, তাও এমন নগ্ন অবস্থায়। মার কণ্ঠনালী চেপে আসা কষ্টটা দ্বিগুণ করল যখন দেখল হৃদ ওয়াশরুমের দরজা খুলে গোসল করে বের হলো খালি গায়ে মাথা মুছতে মুছতে। মায়া চোখ পড়ল হৃদের উন্মুক্ত বুক পিঠে লালচে আছড়ের দিকে। অনুভূতির শূন্য টলমল চোখে উপচে পড়ল নোনা জল। মায়া শুকনো ডুব গিলতে গিয়েও বাধা পড়ল গলায়। কষ্টের দারুণ ব্যথাগুলো নোনা জল হয়ে চোখ বেয়ে পড়ছে গালে। হৃদ মাথা মুছতে মুছতে ওয়াশরুমের দরজা টেনে ঘাড় ঘুরিয়ে তাকালো মার দিকে। মায়াকে এই মুহূর্তে নিজের রুমে দেখে চোখ বুলালো মার ব্যথিত অশ্রুসিক্ত অবিশ্বাস দৃষ্টিতে। এক পলক মায়াকে পর্যবেক্ষণ করে কপাল কুঁচকে এলো তার। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, কি চাই এখানে? কি চাই? মার এখানে চাই। সেটা আদৌ ভেঙে বলার প্রয়োজন আছে মার? এটা মার রুম, মার সংসার। আর নিজের সংসারে একটা মেয়ে কি চাইতে পারে সেটারও কৈফিয়ত দাঁড়ি করতে হয়। তাহলে মার এই মুহূর্তে কি চাওয়া আছে এখানে? অস্বাভাবিক কিছু চাওয়া নেই, সবটাই স্বাভাবিক চাওয়া। তাহলে মায়া কৈফিয়ত কেন দিবে? শারীরিক দুর্বলতা থেকে বেশি মানসিক চাপে পড়ে গেল মায়া। অসুস্থ মনের ভারে মুখ থেকে কথা বের হচ্ছে না। ভীষণ গলা কাঁপছে। হৃদকে উত্তর করতে গিয়েও পারছেন না, গলায় দলা পাকিয়ে আসা অসহনীয় ব্যথায়। কম্পিত ঠোঁট নাড়িয়েও মায়া কিছু বলতে পারল না অবশেষে। শুধু দেয়ালে গায়েলি দাঁড়িয়ে থাকল। হৃদ মায়াকে কিছু বলতে না দেখে এবার খানিকটা বিরক্তি নিয়ে শব্দ করে বলল, এই মেয়ে বলছো না কেন কি চাই এখানে? প্রাইভেসি বলতেও একটা কথা আছে। দরজা নক করলে না কেন? থমকে দাঁড়ালো মায়া হৃদের পরিবর্তনে। এতটা অপমান? কিন্তু কেন? হৃদের চেঁচানোতে ঘুম ভেঙে গেল বিদেশি মেয়েটির। ঘাড় উঁচিয়ে তাকালো হৃদ মার দিকে। দুজন মধ্যে হওয়া বিষয়টি বুঝতে না পেরে মেয়েটিও মাথা চেপে উঠে বসল বিছানায়। হৃদকে উদ্দেশ্য করে ডুলতে ডুলতে মিষ্টি স্বরে বলল, বেবি, মাই হেড ইজ টু মাচ পেইন। মায়া হৃদের দিকে তাকিয়ে কাপা কাপা হাতে আঙ্গুল তাক করল মেয়েটির দিকে কম্পিত স্বরে বলল, এই মেয়েটিকে আমার বিছানায় কি করছে? আপনারা কি একসঙ্গে? মার কথা শেষ করতে না দিয়ে হৃদ সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ। মায়া থমকে দাঁড়ালো অনুভূতি চোখে। মুহূর্তেই যেন আকাশ ভাঙল মার মাথায়। ফুটবল শরীরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শরীরের রোম জাগ্রত হলো কম্পন ও তীব্র অপমান। মার কিছু বলার রইল না। তবে আক্রোশ রাগ জেগে উঠল নিজের উপর। মার সংসার সবেমাত্র 22 দিন হলো আর এতে পরনারীর সঙ্গ নিল ওর স্বামী। তীব্র ঘৃণা আর জেদ মনে জড়িত হলো। মায়া সব মেনে নিতে পারে কিন্তু ব্যভিচার কখনো না। মরে যাবে তারপর ব্যভিচারের মাথা নত করবে না কারো সামনে। মায়া কিছু করার আগে পুনরায় রুমের গঠিত সবকিছু সত্যায়িত যাচাই করতে চাইল। রাগান্বিত চোখে মেয়েটির দিকে তাকাতেই বিছানায় বসা বৈদেশি মেয়েটি হৃদকে উদ্দেশ্য করে বলল, বেবি হু ইজ সি? হৃদের সোজাসাপটা উত্তর, মাই এক্স ওয়াইফ। এক্স ওয়াইফ? লাইক সিরিয়াসলি? মায়া এক্স ওয়াইফ? কাল পর্যন্ত যে বিছানায় মায়া স্থান ছিল আজ সময়ে ব্যবধানে অন্য নারীর টাই হল। কাল পর্যন্ত যে শরীরে মায়ার চিহ্ন থাকত আজ অন্য নারীর স্পর্শ তাতে লেগে আছে। মায়া কি ভুল করল বাবার বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে গিয়ে একজন গ্যাংস্টারকে ভালোবেসে বিয়ে করে? মায়া বাবা তো ওকে সাবধান করেছিল গ্যাংস্টাররা একাধিক নারী প্রিয় হয়, তাহলে মায়া কেন বুঝতে চাইল না বাবার কথাটা? ভালোবাসায় কি অন্ধ ছিল নাকি হৃদের প্রতি বিশ্বাসটা বেশি ছিল? মার নিজের সত্তা হারিয়ে চোখ মুখ শক্ত করে হৃদকে বলে উঠল, মেয়েটিকে। হৃদ 2 কদম এগিয়ে হাতের ভিজা টাওয়ালটি বিছানার উপর রাখতে রাখতে বলল, মাই সেকেন্ড ওয়াইফ। মায়া জায়গায় থেকে নড়ে উঠল। বাজ ভাঙ্গা চোখের পানি গাল গড়িয়ে গলা অবধি পৌঁছাল। হৃদের মুখে মাই সেকেন্ড ওয়াইফ কথাটা শুনে নিজের আর ঠিক রাখতে পারল না মায়া। মুখ চেপে হু হু করে কেঁদে উঠে বলল, আপনি মিথ্যা বলছেন, আমি বিশ্বাস করি না। হৃদ ঘাড় ঘুরিয়ে মায়ার দিকে তাকিয়ে বিরক্তি গলায় বলল, বিশ্বাস করা না করা একান্ত তোমার ব্যক্তিগত ইস্যু। নাও ইউ জাস্ট এক্সিস্ট ফর মি। তুমি আমার সাথে যা করেছ তার রিটার্ন ফিরতো দিলাম আমি। পাওয়া রাখি না আমি, শোধ আসলে ফিরতো দেয়। নাও ইউ গেট লস্ট। হৃদের কথার অর্থ না বুঝে মায়া মুখের উপর থেকে হাত সরিয়ে বলল, আপনি কেন আমার সাথে এমন করছেন? কেন আমাকে ঠকালেন? কি করেছি আমি? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে?
দুজনের কথোপকথনের মধ্যে উঠে দাঁড়ালো মেয়েটি। ফ্লোর থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে মার দিকে এগিয়ে এসে বলল, ইউ ডামগারলো, ইউ জাস্ট গেট লস্ট। কেন সকাল 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 ডিস্টার্ব করছিস মোদের? হৃদ পিছন থেকে মেয়েটির ভাষা ঠিক করে বলল। আমাদের দুজনের সখ্যতা ভাবটা পছন্দ হলো না মার। একের পর এক চমকে থমকে যাওয়া মায়া আচানক কাণ্ড করে বসল। মার পাশে দেয়ার সাথে সাজিয়ে রাখা ফুলের ভাঁজটি হাতে তুলে হঠাৎ সজোরে ভারী মারল মেয়েটির মাথায়। মার হঠাৎ কাণ্ডে থমকে যায় হৃদ। বিষয়টি কি হয়েছে বুঝতে বুঝতে মেয়েটি সজোরে চিৎকার করে হাতে মাথা চেপে ধরে লুটিয়ে পড়ল ফ্লোরে মার পায়ের কাছে। অঝরে রক্ত ঝরতে ঝরতে জ্ঞান হারালো মেয়েটির। আর তাতেও মার বিশেষ পরিবর্তন হলো না, বরং আক্রোশ ফেটে পড়ল রাগে। হৃদ থমকানো ভঙ্গিতে মায়াকে ধমকে উঠে বলল, কি করেছ তুমি এটা? হ্যাঁ, সবকিছুতে। হৃদের কথাগুলো শেষ করতে পারল না মার হঠাৎ আক্রমণের কারণে। হৃদ সরে যেতে চাইলেও সম্পূর্ণ সরতে পারেনি বলে হৃদের হাতে ভাজল মার হঠাৎ ছুঁড়ে দেওয়া ফ্লাওয়ার ভাজটির। হৃদ আঘাত পেয়ে মৃদু স্বরে চেঁচাল, শীত বলে। বাম হাতটি ঝাঁকাতে ঝাঁকাতে ডাম হাতে চেপে ধরে মার দিকে রাগান্বিত চোখে তাকালো। হৃদ কিছু বলবে তার আগেই মায়া হামলে পড়ল হৃদের গায়ে। হাত ছুটিয়ে হৃদকে এলোপাতাড়ি আঘাত করতে করতে বলল, কি ভেবেছেন ছেড়ে দিব আপনাকে? আমাকে ঠকিয়ে অন্য কাউকে নিয়ে সুখে সংসার করবেন? আমি তা হতে দিব? আমি নিজেরও মরব সাথে আপনাকে নিয়ে। তারপরও অন্য কারোর সাথে সুখের সংসার করতে দুনিয়াতে রেখে যাব না, কোনো দিন না। মার এলোপাতাড়ি আঘাতে হৃদ মার দুহাত আটকে ধরে রাগের রি করে ওর বাহু চেপে টেনে মায়াকে রুম থেকে করতে করতে চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাথে সব সম্পর্ক আমার এখানেই ইতি। যা গিয়ে মর যেখানে পারিস। আমার তীর সীমানায় তোকে আর দেখতে চাই না। ফের আমার চোখের সামনে আসলে সেদিনই জানে মেরে দিব তোকে। মায়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে মুখের উপর দরজাটা বন্ধ করে দিল হৃদ। মায়া আঘাত করা হৃদের ব্যথিত হাতটা কেটে সেখানে থেকে রক্ত ঝরছে। হৃদ হাত ঝাঁকিয়ে তাকালো ফ্লোরে পড়ে থাকা মেয়েটির দিকে মৃদু স্বরে আওড়াল, শীত। আবার নতুন উদ্ভট ঝামেলায় পরে হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মেয়েটিকে চিঙ্গিয়ে এগিয়ে গেল বিছানা দিকে। চারপাশে তাকিয়ে ফোনটি খুঁজতে খুঁজতে বিড়বিড় করে বলল, আরিফ। আসিফ বলে, টিল টিল। ঠাস সজোরে দাপটে চর বসাল ছেলেটির গালে অর্ধবয়স্ক লোকটি। তেতে উঠে ছেলেটির কলার চেপে ধরে ছাকিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! সাহস কি করে হয় আয়নকে আঘাত করার? তোদেরকে নিষেধ করেছিলাম না আয়নকে এসবের মাঝে না টানতে, তারপরও কেন টানলি? কেন ওকে আঘাত করলি বল? আকস্মিক থাপ্পড়ে বামে দিকে ঝুঁকে পড়ল ছেলেটি। কিন্তু তারপর মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে ক্ষুব্ধ চোখে তাকালো অর্ধবয়স্ক লোকটির দিকে। নিজের কলার চেপে ধরাটা পছন্দ হয়নি তার, তাই নিজের কলার ছাড়াতে ছাড়াতে রাগান্বিত কণ্ঠে বলল, তোমার ছেলেকে আমরা আঘাত করেনি নাহিদ চৌধুরী। সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অথচ আমাদের দোষারোপ করা বন্ধ করো, নয়তো আমি হিতের বিপরীত গিলে তোমার জন্য মঙ্গলকর হবে না বলে দিলাম। ছেলেটির হুমকি স্বরূপ কথায় তেতে উঠে চেঁচাল নাহিদ চৌধুরী। ফের ছেলেটির গলার ঝাঁকিয়ে বলতে চাইল, ইউ বাস্টার্ড। আহ, নাহিদ করি করছো? রাফিনের উপর কেন রাগ দেখাচ্ছ? আয়নকে কেউ সত্যি আঘাত করেনি। সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু মাঝ থেকে মাটা বেঁচে গেল তোমার ছেলের জন্য। নয়তো আজ রাতেই ঝামেলা শেষ হয়ে যেত হারামজাদিটার। রাফিনের গলা শার্ট ছেড়ে নাহিদ চৌধুরী হাড় বাঁকিয়ে তাকালো হসপিটালের বিছানায় শায়িত আয়েশা আবদুল্লাহ দিকে। নিখুঁত নৈপুণ্য সেই বৈদশিনীর চেহারার গঠন। চেহারা দেখে বয়সের আন্দাজ করা মুশকিল। তিনি এগিয়ে গেল আয়েশা আবদুল্লাহ দিকে। ডান হাতের বাহুতে মোটা করে ব্যান্ডেজ করা। আসিফের তখন গুলি করাতে কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছিল তারা, নয়তো আজ সেখানেই হয়তো জীবনের শেষ মুহূর্তে গুনতে হতো ওনার। নাহিদ চৌধুরী রাগ নিজের মধ্যে চেপে রেখে বেডের সামনে চেয়ারটা টেনে বসতে বসতে সন্দিহায় গলা বলল, আমাদের প্ল্যানিং মতোই তো এগোচ্ছিল সবকিছু। তাহলে হঠাৎ করে আমরা হেরে গেলাম কিভাবে? আমাদের তো ভয় পেয়ে পালিয়ে আসার কথা ছিল না। কারণ পার্টিতে না হলেও শতকের বেশি মুখোশধারী গুন্ডা ছিল, যারা আমাদের একটা ইশারায় হামলা করত হৃদ ও তাদের দলবলের উপর। তাহলে বলা যায় আমাদের নয়, বরং হৃদ খানের হারটা নির্ধারিত ছিল। সেখানে আমরা হারলাম কিভাবে? হৃদ খান তো আমাদের সাথে লড়াই করা পরিস্থিতি ছিল না, কারণ সে ড্রাগসে আক্রান্ত ছিল। সে চাইলেও নিজের পরিবারের কাউকে বাঁচাতে পারত না।
সব দিক থেকেই আমাদের জয় নিশ্চিত ছিল, তাহলে সেখানে এতটা বাজে ভাবে হারলাম কিভাবে সেটাই বুঝতে পারছি না যে আমাদের ভুলটা কোথায় হলো। আচ্ছা, এই সব কিছুর পিছনে রিক খানের হাত নেই তো? সে পূর্বে থেকে আমাদের প্ল্যানিং সম্পর্কে অবগত ছিল না তো? নাহিদ চৌধুরী কথা বেশ চিন্তিত হলো রাফিন ও আয়শা আব্দুল্লাহ। আসলে তারাও বুঝতে পারছেন না হঠাৎ করে কি থেকে কি হলো। আর তাছাড়া ওনারাই বা কেন হঠাৎ করে পালিয়ে আসল। আরিফ যখন উনাকে গুলি করলো তখন তারা কেন পাল্টা হামলা আসিফের উপর না করে কারের মতো পালিয়ে আসল। তাদের তো অনেক বড় দলবল নিয়ে গিয়েছিল হামলার জন্য, তাহলে হুট করে সবকিছু পাল্টে গেল কেন? এতটা ভয় পেয়েও বা কেন পালালো? এখানে তো ভয় কিছু ছিল না। রিক খান তো পার্টিতেই ছিল না তাহলে। আয়েশা আব্দুল্লাহ এলোমেলো চিন্তায় মুখ খুলল রাফিন। অন্তত তীক্ষ্ণ গলায় বলল, আপাতত হারে কারণটা বলতে পারছি না। তবে তোমাদের মুখ্যতার জন্য এবার জানটা যাবে সবার। রিক খান এমনই বসে থাকবে না। এতক্ষণে হয়তো সবটা সে বুঝে গেছে সে। এবং কাকে কিভাবে লটকিয়ে মারবে সেই পরিকল্পনায় আছে শালা। আমারই ভুল এসব মুখ্য মানুষের সাথে হাত মিলানোটা। কাজের কাজ কিছু হলো না, অকাজের ডেকে সব। রাফিনের দিকে রাগান্বিত চোখে তাকালো নাহিদ ও আয়শা। নাহিদ চৌধুরী কিছু বলতে চাইলে বাধা দেয় আয়শা আব্দুল্লাহ। তিনি নিজেদের মধ্যে ঝামেলা চাচ্ছে না। এতে আগত বিপদের হাল মিলবে না, বরং আরও ঝামেলা হবে নিজেদের মধ্যে। তিনি ঝামেলা চায় না। নিজের সুন্দর সুস্থ মেয়েকে পাগল বানানোর জন্য হৃদ থেকে প্রতিশোধ চাই। হৃদ মার জন্য তো মেহকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিল মরতে। মা হয়ে তিনি দিনের পর দিন একটা মাত্র আদরের মেয়েকে পাগলামো করতে দেখে যাচ্ছে আজ বিগত 24 দিন ধরে। অসহ্য যন্ত্রণায় হয় যখন তিনি মেহকে বন্দিঘরের পরে থেকে চিৎকার করতে দেখে, আবুল তাবল বলতে দেখে, আলোকে ভয় পায়, মানুষকে ভয় পায়। কাউকে দেখলে অকারণে চিৎকার করে। এমনকি ডাক্তার দেখিয়েও লাভ হচ্ছে না। কারণ ডাক্তাররা সবাই উনাদের নিরাশ করছেন। নিশ্চয়তা দিচ্ছে না কবে মেহু ভালো হবে সেটির। আর এসব বিষয়গুলো থেকেই তিনি আক্রোশে হিংস্র হয়, যতক্ষণ না পর্যন্ত মায়াকে হৃদের জীবন থেকে নিঃশেষ করছে ততক্ষণ পর্যন্ত স্বস্তিরে নিঃশ্বাস ফেলবেন না তিনি। সেই প্রচেষ্টা আজ তিনি প্ল্যানিং করে মায়াকে ড্রাগস সেবন করাতে চেয়েছিল, কিন্তু মায়া সেবন না করে আয়নের সাথে চলে যায় বাহিরে। তারপরও তারা দমে যায়নি। আয়নের জায়গায় রুমের ভিতর আয়ন মার মতো করে অন্য একজোড়া ছেলেমেয়ে পাঠালো মায়া আর আয়নের কৃত্রিম ভয়েস রেকর্ড বাজিয়ে দিয়ে। এই দিয়ে ড্রাগসকৃত হৃদের মাইন্ড ডাইভার্ট করতে চাইল। সবকিছু ঠিকঠাক চলছে। তিনিও আজ মায়াকে মারতে নিয়েছিল, কিন্তু আসিফের জন্য সফল হতে পারেনি। সবকিছু মুলিয়েই আসিফ ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে হৃদের কাঁধ হয়ে। এজন্য মূলত ওনারা হেরেছে আজ। না, এই আসিফের আগে একটা বিহিত করা চাই। সারাক্ষণ ভাই ভাই করে না। এই আসিফকে দিয়ে চাল খাটিয়ে হৃদকে ধ্বংস করে কবরে পাঠাবে তারা। আয়েশা আব্দুল্লাহ শান্ত কণ্ঠে নাহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আসিফের পরিবার বলতে কে কে আছে কিছু জানো তুমি? আয়েশার বেখেয়ালি প্রশ্নে বিরক্তি প্রকাশ করল নাহিদ চৌধুরী। চাপা স্বরে বলল, কেন? কারণ এবার আসিফকে দিয়ে রিক খানের শেষ পথ গুনব। রিক খান অবধি আমরা সহজে না পৌঁছাতে পারলেও আসিফ কিন্তু রিক খানের বিশ্বস্ত লোক। তাই আসিফকে দিয়ে রিক খানে কপালে বন্দুক ঠেকাবো। হৃদের আশেপাশে তো সারাক্ষণ আসিফই থাকে, তাই না? তাহলে রিকে মারতে ওর 2 সেকেন্ড লাগবে না, বরং খুব সহজেই মারতে পারবে। আয়েশার তীক্ষ্ণ বুদ্ধির জোরে চমকে উঠল রাফিন ও নাহিদ চৌধুরী। তারা সত্যি এভাবে কখনো ভেবে দেখেনি। আসিফের মতো বিশ্বস্ত লোক আর কেউ নেই হৃদের। তাছাড়া সবসময় তো আসিফ হৃদের সাথে লেগে থাকে। তাহলে আসিফকে ব্যবহার করে হৃদকে মারাটা তাদের আরও সহজ হবে। টিল্ড আঘাতের 2 দিন পরে মায়া খানিকটা শারীরিক সুস্থ হলেও মানসিকভাবে বিধ্বস্ত। থেকে থেকে হঠাৎ হঠাৎ ফুপিয়ে ওঠে কান্নায়। বাড়ির কারোর সামনে কাঁদে না, শক্ত মনোবলেই বসে থাকে। তবে সবার আসা যাওয়া মার রুমে থাকলেও বিশেষ একটা সময় থাকে না কেউ মার সাথে, বরং বাড়ির সবাই হসপিটালেরই বেশি সময় কাটায় আয়নের পাশে। আয়নের অপারেশন সাকসেসফুল হলেও এখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছে ওকে। কথাবার্তা বলছে না, তবে জ্ঞান ফিরেছিল আরও একদিন আগেই। মার পরিবার বলতে আরিফ, জুই আর ফিহাই আছে এখনও পন্ত থাকা। ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য সে কি বেহাল দশা ফিহা। অতিরিক্ত কান্নার জন্য মাঝে একবার জ্ঞান হারিয়েছিল। তবে এখন ভালো আছে। ছেলের করুণ দশা দেখে পূবে থেকে জ্ঞান হারিয়ে হসপিটালের অ্যাডমিট ছিল মেহেরবান। তিনি অতিরিক্ত চাপ নিতে পারে না। কিন্তু উনার সাথেই এমনটা হয়।
প্রথমবার ফিহা আত্মহত্যার চেষ্টা, অন্যবার আয়নের করুণ অ্যাক্সিডেন্টে উনি যেন ভিতর থেকে ভেঙে পড়েছেন। এসবের মাঝে নেহাল চৌধুরী অপরাধীর মুখ পাথর মূর্তি হয়ে বসে থাকল সবটা সময়। উনি যেন বুঝতেই পারল না কি থেকে কি হলো, কি করতে চেয়েছিল আর কি হলো। আয়ন এসবে মাঝে ফেসে যাবে তিনি ঘুণাক্ষরেও টের পায়নি। যদি জানতো তাহলে আরও সতর্ক থাকত। কিন্তু কিভাবে কি হলো কিছুই যেন বুঝল না। অস্থিরতায় ধুকে ধুকে যেন আরও জ্বলে উঠল প্রতিহিংসায় হৃদের উপর। এই সব কিছুর জন্য হৃদকেই দায়ী করল। আজ আয়নের এই বেহাল দশা শুধুমাত্র হৃদের জন্য না, হৃদের উপর তিনি প্রতিশোধ নিতে চাইতো, আর না উনার ছেলে এমন দশা হতো। ভিতরকার হিংস্র প্রাণীটার জন্য চোয়াল শক্ত হল। হৃদকে নিঃশেষ করতে মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল। সবকিছু এমনই এমনই ছেড়ে দিবেন না তিনি, এর শেষ দেখে ছাড়বে। হৃদের ধ্বংস হবে ওনার সুখের ঠিকানা। কটূক্তি বুদ্ধিতে বাঁকা হাসল তিনি। সেই হাসিটা নজরে ভিড়ল জুইয়ের। তিনি চোখ তুলে উপরে তাকাতেই থমথম খেয়ে যায় জুইকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে। দ্রুত সঙ্গে নিজেকে সামলিয়ে উঠে অন্যথায় চলে যায় তিনি। জুই অশ্রু সিক্ত চোখে তাকিয়ে রইল নাহিদ চৌধুরীর যাওয়ার দিকে। মূলত জুই বুঝল না হুট করে নাহিদ চৌধুরীর পরিবর্তিত আচরণটা। মূলত জুইয়ের এলোমেলো মস্তিষ্কের চিন্তা ভাবনায় এই মুহূর্তে ভেঙে পড়েছে নিজের মধ্যে আয়নকে মৃত্যুসজ্জায় দেখে। বিগত 2 দিনের জুই বুঝতে পেরেছে সেদিন রাতে পার্টিতে রুমের ভিতর মায়া আর আয়ন নয়, বরং অন্য কেউ ছিল। মায়া আয়নের সাথে অন্য কোথাও যেতে চেয়ে অ্যাক্সিডেন্টটা হয় তাদের। আর জুই সেটা বুঝতে না পেরে মায়াকে ভুল বুঝল। এমনকি অতিরিক্ত মানসিক চাপে পড়ে মার সাথে বাজে ব্যবহার করে অভিশাপ পর্যন্ত দিয়ে দিল। যার জন্য এখন জুই নিজের ভুল বুঝতে পেরে অপরাধতায় ভুগছে। না মার সাথে চোখ মেলাতে পারছে আর না আয়নের সাথে। আয়ন কোনো কিছু না জানলেও নিজের মধ্যে তীব্র অনুশোচনা কাজ করছে এই ভেবে মায়া আয়নের জন্য জুইয়ের কাছে হেল্প চাইতে এসেছিল, কিন্তু জুই মায়াকে সাহায্য করেনি, বরং রাগের মাথায় উল্টো আঘাত করেছিল। এখন কোন মুখে জুই মার সামনে দাঁড়াবে ক্ষমা চাইতে? মায়া গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে বিছানায় কাত হইয়া শুয়ে রইল। বিগত 2 দিন একভাবে নিজের রুমে শোয়া অবস্থায় কেটেছে ওর। চুপচাপ আর নির্ঘুম। মায়া মানসিকভাবে আঘাত পেলে হুট করেই যেন চুপচাপ হয়ে যায়। তবে মার এত চুপচাপ থাকাটা বেশ জোরালো ভাবে নিল নাহেনা খান আর আরাফ খান, তারা কেলি স্বাভাবিকভাবেই নিল। মূলত এজন্য অন্য দৃষ্টিতে নেইনি, কারণ তারা ভাবল হয়তো মায়া অসুস্থতার জন্য সারাদিন শুয়ে বসে থাকে রুমে। বিষয়টা তারা স্বাভাবিকভাবেই নিল আয়নের চিন্তায় চিন্তায়। কারণ হেনা খান দিনে অর্ধেকটা সময় মার সাথে কাটালেও বাকি অর্ধেকটা সময় থাকেন হসপিটালের আয়নের পাশে। তখন মার কাছে মালাকে রেখে যায়। এই 2 দিন মার সাথে হৃদের মতেও দেখা হয়নি। হৃদের বাড়িতে আসা যাওয়া সম্পর্কে মায়া কিছু জানে না। মায়া শুধু নিজের রুমেই পড়ে থাকে। কাঁদতে চায় না, কিন্তু হঠাৎ হঠাৎ করে ফুপিয়ে কেঁদে উঠে হৃদ পুনরায় বিয়ে করেছে বিষয়টি ভেবে। মার বিশ্বাস হয় না, আবার হয়। কারণ হৃদ মায়াকে কখনো মিথ্যা বলে না। হৃদের সবকিছুই মায়া বিশ্বাস করে, তাহলে এমন সিরিয়াল মুহূর্তে তো আর হৃদ এমনই এমনই মায়াকে মিথ্যা বলে মজা করবে না, তাই না? রাত গড়িয়ে সকাল হলো। বিয়ের 25 দিনের মাথায় মায়া শুনল টিয়া অপহরণ হয়েছিল ঠিক 1 দিন আগে। কে বা কারা টিয়াকে অপহরণ করে, গণধর্ষণ করে, পুড়িয়ে মেরে কলেজ গেটের সামনে ফেলে যায়। আর তাতে হইচই পড়ে যায় কলেজে। এই বিষয়ে ছায়া খান বাড়ির টেলিফোনে ফোন করে জানায় মায়াকে। উত্তেজনায় মায়া অস্থির ভঙ্গিতে ছুটল কলেজের দিকে। এলোমেলো বোখরা পরেই গেল কলেজে। তবে মায়ার সঙ্গে বডিগার্ডরা গিয়েছিল পিছন পিছন। মায়াকে একা ছাড়েনি। মায়া যখন কলেজে পৌঁছাল তখন দুপুর 12টা ছিল। হেনা খান বাসায় না থাকায় মায়াকে কেউ আটকাতে পারেনি। তাড়াহুড়ো মায়া কলেজ ঢুকে ছায়াকে পেল নিজের ক্লাসরুমেই। বসে বসে কাঁদছিল অঝোরধারায়। মায়াকে দেখে যেন আরো উদ্বিগ্নতায় কাঁদল ওকে জড়িয়ে ধরে। মায়া বন্ধুমহলের সবচেয়ে শক্ত মনেরই ছিল ছায়া। আজ ছাড় ভেঙে পড়া দেখে মায়াও ফুপিয়ে উঠল। একে একে মার পছন্দ মানুষগুলো যেন হঠাৎ করেই হারিয়ে যাচ্ছে কোথায়। সবকিছু যেন হুট করে এলোমেলো হয়ে যাচ্ছে মার সাথে। আচ্ছা, মায়াদের এই অবস্থা হলে আসিফের কি অবস্থা হচ্ছে ভালোবাসার মানুষটিকে চিরতরে হারিয়ে? নিশ্চয়ই করুণ পরিস্থিতি তার। টিয়াকে তো আসিফ সত্যি ভালোবাসত। মায়া বাসায় ফেরার সময় বডিগার্ড ও মানুষদের সমাগমে আড়ালে মার হাতে চিঠি ধরিয়ে দিল মার ক্লাস ম্যাম তানিশা। মায়া চমকিত মুখে তাকাতেই তিনি চোখের ইশারায় মায়াকে রিয়েক্ট করতে না করতে
তিনি মার বইয়ের ভাঁজে চিঠি রেখে মায়াকে চুপিসারে দিয়ে দিল। মায়া সবটা দেখেও অবুঝ ন্যায় আচরণ করলো, দেখেনি বলে বডিগার্ড সামনে। ওকে কেন ওর ম্যাডাম চিঠি দিয়েছে বিষয়টি সন্দেহ দৃষ্টিতে দেখেও ব্যাগের ভিতর বইটি ঢুকিয়ে দিল। মনে মনে চিন্তা করলো অবশ্যই জরুরি কিছু হবে, হয়তো মার জন্য, নয়তো এমনই তো আর মার ম্যাডাম চিঠি দিবে না। ছেলে হলে না হয় বুঝতো প্রেম নিবেদন করতে চাইছে মায়াকে, কিন্তু ম্যাডাম হয়ে কিভাবে কি